রাজনীতিতে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে যে সঙ্গদোষে লোহাও ভাসে, আবার সঙ্গদোষেই তরি ডুবে যায়। বর্তমান বাংলাদেশের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রবাদটির চাক্ষুষ প্রমাণ ও সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন ভিপি নুরুল হক নূর এবং তার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। অন্যদিকে স্মার্ট চয়েস বা সঠিক সময়ে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। এনসিপি জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগদান করে রাজনৈতিকভাবে কতটা লাভবান হয়েছে বা বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছে তা বুঝতে হলে আপনাকে ভিপি নূরের বর্তমান পরিস্থিতির দিকে গভীরভাবে তাকাতে হবে। বেচারা নূরের অবস্থা এখন অনেকটা ওই প্রবাদের মতোই, যাকে বলা হয় মাথার ঘায়ে কুত্তা পাগল। তার দল গণ অধিকার পরিষদ বিএনপির নেতৃত্বাধীন জোটে গিয়ে এখন প্রায় বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে, অথচ ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে এনসিপির ক্ষেত্রে। জামায়াতের জোটে গিয়ে নাহিদ ইসলাম, আখতার হোসেন কিংবা হাসনাত আবদুল্লারা পাচ্ছেন ভিআইপি ট্রিটমেন্ট এবং নিশ্চিত বিজয়ের আসন। আজকের এই মেগা বিশ্লেষণে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব পটুয়াখালীতে বিএনপি কিভাবে তাদের মিত্র নূরকে রাজনৈতিকভাবে ডোবাচ্ছে, আর ঢাকায় বা রংপুরে জামায়াত কিভাবে নিজেদের দলের পরীক্ষিত নেতাদের কোরবানি দিয়ে এনসিপিকে জেতানোর জন্য জান প্রাণ দিয়ে কাজ করছে। যারা জোট গঠন নিয়ে এনসিপির সমালোচনা করেছিলেন, আজকের এই বিশ্লেষণটি তাদের জন্য চোখ খুলে দেওয়ার মতো একটি দলিল হয়ে থাকবে। আসুন প্রথমেই ভিপি নূরের ট্র্যাজেডি বা রাজনৈতিক করুণ পরিণতির দিকে নজর দেই। বিএনপি তাদের জোট সঙ্গী হিসেবে নূরের জন্য পটুয়াখালী ৩ অর্থাৎ দশমিনা ও গলাচিপা আসনটি ছেড়ে দিয়েছিল। কাগজে কলমে নূর সেখানে জোটের একক প্রার্থী, কিন্তু মাঠের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন ও ভয়াবহ। লাভের লাভ নূরের কিছুই হয়নি। বিএনপির স্থানীয় হেভিওয়েট নেতা হাসান মামুন কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে সেখানে স্বতন্ত্র নির্বাচন করছেন। বিএনপি অবশ্য লোক দেখানো একটি কাজ করেছে, তারা হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু যারা রাজনীতির অলিগলি চেনেন তারা ভালো করেই জানেন এই বহিষ্কারাদেশ কেবল এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নয়। কারণ দশমিনা ও গলাচিপায় বিএনপির সিংহভাগ নেতাকর্মী, ইউনিয়ন লেভেলের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কর্মী সবাই হাসান আল মামুনের সাথেই আছেন এবং তার প্রচারণায় দিন-রাত কাজ করছেন। নূরকে সেখানে কেউ সহযোগিতা করছে না, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। নূর সেখানে আক্ষরিক অর্থেই এতিম হয়ে গেছেন। বিএনপির স্থানীয় অফিসগুলোতে নূরের বসার জায়গা হচ্ছে না। নূর এখন ওই এলাকায় রাজনৈতিক এতিম হয়ে ঘুরছেন। বিষয়টি নিয়ে বিব্রত নূর এরই মধ্যে বিভিন্ন সভায় প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। বিএনপি তাকে সিট দিয়েছে ঠিকই, কিন্তু ভোট তো ট্রান্সফার করেনি। লোভে পাপ আর পাপে যে মৃত্যু, তার আরেকটা জ্যান্ত উদাহরণ হলো এই গণ অধিকার পরিষদের রাশেদ খান। বেচারা দলের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপির টিকিটে এমপি হওয়ার আশায় বিএনপিতে যোগ দিয়ে যশোর ৪ আসনে ধানের শীষ নিয়ে লড়তে গিয়েছিলেন। ফলাফল হলো ওই এলাকার লোকাল বিএনপি তাকে মেনে তো নেয়নি, বরং কাফনের কাপড় পরে তাকে বয়কট করার ঘোষণা দিয়েছে এবং মহাসড়কে তার বিরুদ্ধে মিছিল করেছে। বিএনপির জোটের আরেক শরিক দল জামায়াতে উলেমায়ে ইসলাম, দলটিকে ৪টি আসনে ধানের শীষ দিয়েছে বিএনপি। এর মধ্যে একটি হল ব্রাহ্মণবাড়িয়া ২, কিন্তু সেখানে মনোনয়ন পাওয়া জুনায়েদ আল হাবিবের এমপি হওয়ার শখ পুরো মিটিয়ে দিচ্ছেন বিএনপিরই ব্যারিস্টার রুমিন ফারহানা। বিদ্রোহী প্রার্থী হয়ে তিনি একের পর এক বোমা ফাঁকাচ্ছেন। বিএনপিকেই চাঁদাবাজ ও টেম্পু স্ট্যান্ড দখলকারী বলতেও তার মুখে আটকাচ্ছে না। অথচ একসময় এই রুমিন ফারহানা বুক ফুলিয়ে বলতেন, সূর্য নাকি বিএনপির জন্য ওঠে, আবার বিএনপির জন্যই অস্ত যায়। জামায়াতকে ছেড়ে দেওয়া অন্য আসনগুলোতেও বিএনপির বিদ্রোহীরা সদর্পে দাঁড়িয়ে গেছে, ফলে বিএনপির ওপর ব্যাপক ক্ষুব্ধ হয়ে আছে দলটি। এদিকে চীনপন্থী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে ঢাকা ১২ আসনে মনোনয়ন দেওয়া হলেও এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাইফুল আলম নীরব বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাকে ইতিমধ্যে দল থেকেও বহিষ্কার করা হয়েছে, যা ওই আগের মতোই আইওয়াশ। আরেক বাম দল গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি পড়েছেন মহাবিপদে। এমনিতে তার নিজের কোনো ভোট নেই, তার ওপর বিএনপির দুজন বিদ্রোহীর ঠেলা সামলাতে হচ্ছে তাকে। সব মিলিয়ে চিরেচ্যাপ্টা অবস্থা ঢাকার সাবেক এই মেয়র প্রার্থীর। ব্রাহ্মণবাড়িয়া ৬ তথা বাঞ্ছারামপুর আসনটি যুগপৎ আন্দোলনের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছিল বিএনপি, কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দল থেকে বহিষ্কৃত বিএনপি দলীয় সাবেক সাংসদ আব্দুল খালেক এবং আরেক বিএনপি নেতা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মোহাম্মদ সাইফুজ্জামান কামাল। পরে অবশ্য খালেককে ঢাকায় ডেকে নিয়ে জোনায়েদ সাকির পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তাতে তার কর্মীরা কি মন দিয়ে আদৌ কাজ করবেন? মনে হয় না। এটা তো জামায়াত না ভাই যে কমান্ড মানবে, আর একজন সরে গেলেও আরেকজন তো মাঠেই আছে। ফলে জোনায়েদ সাকির এমপি হওয়ার স্বপ্ন সম্ভবত অধরাই থেকে যাবে।
তার মানে বিএনপির সাথে জোট করা কোনো দলই আসলে ভালো নেই। বিদ্রোহীদের চোটে নাজেহাল পরিস্থিতি সবারই। এবার মুদ্রার উল্টোপিঠ দেখুন, তাকান জামায়াতে ইসলামীর দিকে। এনসিপির জন্য জামায়াত শুধু আসন ছাড়েনি, তারা তাদের সবচেয়ে সম্ভাবনাময় এবং নিশ্চিত বিজয়ের আসনগুলো ছেড়ে দিয়েছে, এবং শুধু ছাড়েইনি, বসিয়ে দেওয়া প্রার্থীসহ সকল নেতাকর্মীকে কাজে লাগাচ্ছে জোটের প্রার্থীকে জেতানোর জন্য। খেয়াল করুন, কেস স্টাডি 1, ঢাকা 8 এবং নাহিদ ইসলাম। এই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তিনি ওই এলাকায় জামায়াতের অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী প্রার্থী, কিন্তু জোটের স্বার্থে জামায়াত এই আসনটি নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে। সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা হলো, আসন ছেড়ে দেওয়ার পর অ্যাডভোকেট আতিকুর রহমান নাহিদকে নিজের বাসায় দাওয়াত করে খাইয়েছেন এবং নিজের কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন নাহিদের পক্ষে কাজ করার জন্য। বিএনপির হাসান মামুন যেখানে নূরকে ডোবাচ্ছে, জামায়াতের আতিকুর রহমান সেখানে নাহিদকে জেতাতে কাজ করছে। এটাই হলো রাজনৈতিক শিষ্টাচার, এটাই হলো পলিটিক্যাল ডিসিপ্লিন। কেস স্টাডি 2, রংপুর 4 এবং আখতার হোসেন। রংপুর হলো জামায়াতের দুর্গ। রংপুরের যে 33টি আসন আছে, তার প্রত্যেকটিতেই জামায়াত জেতার মতো ক্ষমতা অর্জন করেছে। পীরগাছা কাউনিয়া আসনে জামায়াতের মহানগরীর আমির এটিএম আজমকে কোরবানি দেওয়া হয়েছে ছাত্রনেতা আখতার হোসেনের জন্য। জামায়াতের কর্মীরা এখন আখতারের জন্য দিন-রাত খাটছেন। এই যে ত্যাগ, এই যে দলীয় শৃঙ্খলা, এটা এনসিপি বিএনপি জোটে কখনোই পেত না। তাদের অবস্থা হতো নূরের মতো, জোনায়েদ সাকির মতো। কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহের জন্য জান প্রাণ ছেড়ে দিয়ে কাজ করছে জামায়াত, যেন হাসনাত তাদের নিজেদের প্রার্থী। পঞ্চগড় 1 আসনে জামায়াতের হেভিউইট প্রার্থী জেলা আমির এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিজে সরে গিয়ে কাজ করছেন সার্জিস আলমের পক্ষে। কোনো বিদ্রোহী প্রার্থী এখানে জামায়াতের নেই। এই আসনগুলোতে জামায়াতের প্রার্থী দিলেই তারা অনায়াসেই জিতে আসত, কিন্তু তারা সেই নিশ্চিত জয় এনসিপির তরুণদের হাতে তুলে দিয়েছে। এনসিপি যদি বিএনপি জোটে যেত, তাহলে তাদের অবস্থা হতো গণ অধিকার পরিষদের মতো কিংবা জোনায়েদ সাকির মতো। বিএনপি তাদের এমন সিট দিত যেখানে বিএনপির নিজের ভোট নেই, অথবা সিট দিত কিন্তু হাসান আল মামুনের মতো বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে রাখত। আর যদি এনসিপি স্বতন্ত্র জোট করত, তাহলে অধিকাংশ আসনেই তারা জামানত হারাত বা প্রতিদ্বন্দ্বিতাতেই আসত না। কারণ রাজনীতিতে শুধু ফেসবুক ফেস ভ্যালু দিয়ে ভোট পাওয়া যায় না, মাঠের সংগঠন লাগে, যা এনসিপির নেই কিন্তু জামায়াতের আছে। নাহিদ ও আখতাররা অত্যন্ত বুদ্ধিমান বলেই তারা ইগো বিসর্জন দিয়ে জামায়াত জোটে এসে নিজেদের রাজনীতি টিকিয়ে রেখেছেন। তারা বুঝেছেন, জামায়াতের ভোট ব্যাংক ছাড়া সংসদে যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। অথচ এনসিপির কিছু নেত্রী বা নেতা জামায়াত ফোবিয়া বা আদর্শিক বুলিয়াওরায় দল থেকে পদত্যাগ করেছেন। তারা নিশ্চয়ই এখন নূরের অবস্থা দেখে বুঝতে পারছেন তাদের সিদ্ধান্ত কত বড় ভুল ছিল। তারা ভেবেছিলেন বিএনপি বা সেকুলার কোনো জোট তাদের মাথায় করে রাখবে, কিন্তু বাস্তবতা হলো বিএনপি নিজের দলের নেতাদেরই সামলাতে পারছে না, জোটের শরিকদের দেখবে কখন। আর যদি এনসিপি বিএনপি জোটে যেত, তাহলে নাহিদ বা হাসনাতদেরও নূরের মতো সংবাদ সম্মেলন করে কানতে হতো। কথা হলো, রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না, বাস্তবতা বুঝতে হয়। নুরুল হক নূর বাস্তবতা বোঝেননি। তিনি বিএনপির বড় ভাই সুলভ আচরণে বিশ্বাস করে আজ ডুবতে বসেছেন। আর নাহিদ আখতাররা জামায়াতের ডিসিপ্লিন এবং কমিটমেন্টের উপর আস্থা রেখে সংসদে যাওয়ার পথ ক্লিয়ার করেছেন। এদিকে জামায়াত ইসলামী ও জোটের মধ্যে আসন সমঝোতা মোটামুটি ফাইনাল। সর্বোচ্চ স্যাক্রিফাইস করেই সমমনা দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামী আগামী নির্বাচন করবে। জামায়াতে ইসলামী 190টি আসনে নির্বাচন করবে, বাকি 110টি আসন সমঝোতায় 11টি দলকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে ইসলামী আন্দোলন নির্বাচন করবে 35টি আসনে, এনসিপি নির্বাচন করবে 30টি আসনে, খেলাফত মজলিস 15 আসন, বাংলাদেশ খেলাফত মজলিস 10 আসন, এলডিপি 3 আসন, লেবার পার্টি 3 আসন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2 আসন, জাতীয় গণতান্ত্রিক দল 3 আসন, খেলাফত আন্দোলন 4 আসন, নেজামে ইসলামী পার্টি 2 আসন এবং সবশেষ এবি পার্টি 2 থেকে 3টি আসনে নির্বাচন করবে। এখন তারপরেও এখানে অনেক কিন্তু আছে। চরমোনাই এবং এবি পার্টিকে নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। জামায়াতের জোটে গিয়ে আবার বিএনপির দিকে ঝুঁকছে দুটি দল, এবি পার্টি ও চরমোনাই। তাদের নাকি জামায়াতের ছেড়ে দেওয়া আসনে পোষাচ্ছে না। এবি পার্টি আরও বেশি আসন চায়, আর চরমোনাইয়ের দলে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বিবিসিকে বলেছেন, 100 আসন না হলে তারা জামায়াতের সাথে থাকবেন না। মানে তাদের সুখে থাকলে ভূতে কিলায় অবস্থা হয়েছে। জামায়াতের উচিত সসম্মানে এদের বিএনপির হাতে তুলে দেওয়া। ফাও ফাও এতগুলো সিট হারানোর কোনো মানেই হয় না। এই এবি পার্টি আর চরমোনাইয়ের উচিত রাজনীতি ছেড়ে দিয়ে অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া, কারণ পলিটিক্যাল ম্যাচিউরিটি বা দূরদর্শিতা এদের নেই। ইতিহাস এদের সুযোগ দিয়েছে, কিন্তু তারা হেলায় হারিয়ে ফেলছে। নূরের ঘটনা থেকে শিক্ষা নিন। রাজনীতিতে বন্ধু চিনতে ভুল করলে কি হয় তা আজ সবার সামনে পরিষ্কার। দর্শক, আপনি কি মনে করেন?
আপনার মতামত জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।